আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। হয়তোবা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও ক্লাসে অ্যাটেন্ড হওয়ার অভিপ্রায় করেছিলে, ইচ্ছা করেছিলে এবং মহান আল্লাহ সেটি পূরণ করেছেন। দোয়া করি প্রত্যেকের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আরও একটি আয়োজনে হাজির হলাম। এই আয়োজনটা চলছে, আমাদের শুরু হয়েছে। শুরু করলেও সবাই তো আর পারেনি। যারা পেরেছো তোমাদের প্রত্যেকের জন্যই তো দোয়া। আর যারা বা পরবর্তীতে কোনোভাবে রেকর্ড ক্লাসগুলো দেখছো তোমাদের জন্য দোয়া। শুধু এটাই বলবো, যে কোনো মূল্যে ক্লাসগুলো শেষ করতে হবে। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি বেশ ভালো আছি। তাহলে এখন আমরা পুরো ক্লাসে ফিরে যাব। ক্লাসের মাঝে ডুব দেব, ক্লাসের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না। ওয়েল, সো এইটা, হ্যাঁ, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে, যদি ঠিকঠাক শোনা যায় তাহলে হয়ে গেল, আর কোনো কথা বলা যাবে না। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। ডে 14, 14তম দিনের আয়োজন। আজকের আলোচনায় থাকবে আরও গুরুত্বপূর্ণ 10টি টুলস, যে টুলসগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব বেশি ব্যবহার হয়। গত ক্লাসে অর্থাৎ পর্ব 1-এ আমরা 10টি দেখিয়েছিলাম, আজকে পর্ব 2-এ দেখাচ্ছি 10টা, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ডে 15-এ 15তম দিনে পর্ব 3 যেটা, সেখানে থাকবে আরও 10টা। এই সব মিলে আমি 30টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয়গুলো দেখাবো। এগুলো যদি তোমরা বোঝো এবং এগুলো যদি মেনে চলো তাহলে রাইটিংয়ের ক্ষেত্রে দারুণ কনফিডেন্স কাজ করবে, লিখতে যেয়ে তোমার কলম থেমে যাবে না। ওকে, তো আজকের আয়োজনটি আমি ঠিক যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার টপিকের নাম দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এরপরে ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে এমন একটি বাংলা বাক্য, এবং তারপরে সেটা সম্ভাব্য আমি একটি সেন্টেন্স ইংরেজিতে লিখে রেখেছি, ট্রান্সলেশন করে রেখেছি, তবে বলেই দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইনকারেক্ট। সেই ইনকারেক্ট কোথায় আছে এটা তোমাদেরকে ধরে বের করতে হবে, এবং সেইটার আবার কারেক্টটা লিখতে হবে। তো তোমরা যেহেতু ক্লাসে আছো, দ্যাট মিন্স তোমাকে লিখতে হবে না, আমি লিখব, আমার সাথে সাথে তোমরা সম্মতি প্রকাশ করবে। আর যদি সম্ভব হয় তাহলে আমি আলোচনা করতে করতেই কমেন্টে সঠিক আনসারটা লিখে ফেললে, তাহলে দুটাই হবে, তোমার কনফিডেন্সের লেভেলটা আমি বুঝে ফেললাম, আর কি ভুল হলো সেখানেও তুমি ধরতে পারলে, রাইট? এভাবে আমরা 10টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আরেকটি বিষয় বলি, এই আলোচনার পর যতটুকু অপূর্ণ থাকবে, যতটুকু তুমি বুঝতে পারোনি, মনে রেখো এইটুকুর পূর্ণতা আসবে প্র্যাকটিসের মাধ্যমে। কোথা থেকে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে সেটা তো আমি দেখাবই, কেমন? আর সব শেষে থাকবে তোমাদের জন্য একটা রিয়েল টেস্ট, একটা অনুচ্ছেদ থাকবে, সেইটা আমরা পরীক্ষার খাতা লিখতে গেলে বা ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে ওইরকম একটা বিষয় যদি আমি লিখতে চাই, কিভাবে লিখবো সেটার বাস্তব নমুনা আমি দেখাবো। আচ্ছা, ধারণা করো তো, এই বাক্যটা, ওই কারণগুলোই প্রকল্পটি বিলম্ব করেছে, ভুলটা কোথায় আছে বলতে পারো? আশা করি অনেকে ধারণা নিয়েছো। দ্যাট রিজনস ডিলেইড দ্য প্রজেক্ট। তো প্রথম কথা হলো যে বিলম্বিত করেছে। তো করেছে, ছয়কারে ছে, নিয়েছে, খেয়েছে, মানে কাজটা শেষ হয়েছে কিন্তু তার একটা ফল বিদ্যমান। কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফল একটা বিদ্যমান। এই সব ক্ষেত্রগুলোতে বলা হয় এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে নর্মালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে নর্মালি আমরা যেটা করতে চাই, দ্যাট রিজনস হ্যাভ ডিলেড, অর্থাৎ ওই কারণগুলাই কি করেছে, প্রজেক্টটাকে বিলম্বিত করেছে। দেখে কিন্তু একবারে ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু ভুলটা কোথায়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জনিত একটি ভুল আছে, সেটি হচ্ছে দ্যাট। আসলে এই জায়গাতে দ্যাট না দিয়ে সেখানে দিতে হবে, আমি একটু লিখে দিই, THOS, দোজ। দ্যাটের পরিবর্তে সেখানে আমাকে দিতে হবে দোজ। দোজ রিজনস, এরপরে বাকি যা আছে তাই আমি সবটুকু তুলে এখানে বসিয়ে দিলাম। এখন তোমরা ফিল করতে পারছো কিনা যে ভুলটা কোথায়, কেন হয়েছে, একটু অনুধাবন করো। যদি না বোঝো তাহলে আমি ছোট্ট করে এইটুকু শুধু বলে রাখি, এখন হয়তো বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করতে গেলে পুরো একটা ক্লাস লাগবে, বাট আমি তোমাকে হিন্টস বা ইশারাটা দিয়ে দিচ্ছি যে তুমি যখন বেসিক শিখবে, লাইক কোনো ইংরেজি গ্রামার পড়তে যাবে, তখন এটা এইভাবে শিখবে, তাতে করে তোমার রাইটিংয়ে এটা অনেক বেশি কাজে দেবে। এখন শুধু নমুনাটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। নর্মালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে সেখানে থাকে দিস, রাইট? এটা হচ্ছে সিঙ্গুলার,
কাছের জিনিস সিঙ্গুলারকে বোঝায়, যখন কাছের জিনিস অনেকগুলোকে প্লুরাল বোঝায় তখন THESE দিস বোঝায়। আর দূরের জিনিস ওইটা, ওইগুলো, ওই কারণগুলো, তখন হচ্ছে দ্যাট। কিন্তু যখন দূরের জিনিস অনেকগুলোকে বোঝায় তখন THOSE দোজ। এখন এটা আমি চাইবো যে তোমরা বিস্তারিত আলোচনা দেখে নেবে। আমার অনেক ক্লাস অনেকবার আলোচনা করেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বইয়ে আছে, তোমরা বইয়ের সূচিপত্র দেখে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বের করে আলোচনাটা দেখবে। তাহলে দেখো এখানে রিজনস যেহেতু হচ্ছে প্লুরাল, রিজনস যেহেতু প্লুরাল, তাই আমি এখানে কি নেব, অবশ্যই আমি ওইগুলো বোঝানোর জন্য আমি দোজ নেব। উদাহরণস্বরূপ যদি কোনোভাবে এখানে রিজনস না থেকে এখানে রিজন থাকতো, আর কারণগুলোই এই কথা না থেকে ওই কারণ যদি বলতো, ওই কারণ বা ওই কারণটি, ধরো কথার কথা ওই কারণ বা ওই কারণটি, তখন কিন্তু দ্যাট রিজনটাই রাইট হতো। কিন্তু আমার বাংলায় যেহেতু বলা হয়েছে ওই কারণগুলোই, অতএব আমি আর এখানে প্লুরাল না করে পারবো না, সো দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। রাইট? যারা ধরতে পেরেছো এবং ফাইনালি আমার সঙ্গে মিলে গেছে তোমাদের সবাইকে অভিনন্দন। ইয়েস, অনেকে ট্রাই করছো। হ্যাঁ, এই ট্রাইটা করতে হবে। আসলে আমি তো তোমাকে দেখতে পাই না, সো কমেন্টে যারা লিখো তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকো, মানে বোঝা যায় যে তোমরা এখনও সজীব আছো, উজ্জীবিত আছো। তাই আমি চাইবো যে প্রচুর প্রচুর কমেন্টে লিখবে। এছাড়াও কমেন্টে লিখলে আরও অনেক সুবিধা আছে, যেমন অ্যাক্টিভিটি সচল থাকায় শয়তান কাছে আসতে পারে না, ঘুম আসে না। রাইট? সো অবশ্যই কমেন্টে লিখতে থাকবে। তাহলে প্রথমটা গেল। এবার এই বিষয়গুলো আমরা হয়তো পরীক্ষার খাতায় কী করি, লিখে ফেলি, লিখার পর হয়তো বা ভাবি না যে এরকম একটা ভুল আমি করে ফেলেছি। সো এইসব বিষয়গুলোতে আমরা নজর রাখবো, কেমন? আচ্ছা, এরপর নেক্সট, এবার হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড ইমপ্যাথিক প্রোনাউন্স। তো রিফ্লেক্সিভ প্রোনাউনজনিত একটি ভুল রয়েছে বাক্যটায়। ইংরেজি বাক্যটা এরকম, আমি নিজেই প্রতিবেদনটি জমা দিয়েছি। তো দিয়েছি, ছি তার মানে দেওয়ার কাজটা হয়েছে আমার, অতএব এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ডান। আই হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট। তোমার কি মনে হয় বাক্যটার কোথাও ভুল আছে? আমি নিজেই প্রতিবেদনটি জমা দিয়েছি। আই হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট, দেখে কিন্তু সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। হয়তোবা ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে তুমি এটাই লিখে চলে আসবে, কিন্তু ভুলটা কোথায় চলো একটু দেখে নিই আমরা। আমি প্রতিবেদনটি সাবমিট করেছি, যদি নিজেই কথাটি না থাকতো তাহলে আমার বাক্যটা পুরোপুরি রাইট। অর্থাৎ আমি প্রতিবেদনটি জমা দিয়েছি, আই হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট। কিন্তু যখন বলা হচ্ছে আমি নিজেই, তখন একটু পরিবর্তন হবে, সেটা কি আই। এবং যখন নিজেই বলা হবে, আমি নিজেই, সে নিজেই, এই নিজেই কথা যখন থাকবে, তখন প্রথমে যে সাবজেক্টটা থাকবে তার প্রোনাউনগুলো তোমাকে রপ্ত করতে হবে, যেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সো মাই সেলফ, আই মাই সেলফ, এরপরে বাকি অংশ যা আছে দিয়ে দাও। আই মাই সেলফ সাবমিটেড দ্য রিপোর্ট, আমি নিজেই প্রতিবেদনটি জমা দিয়েছি। এই মাই সেলফটা মূলত নিজেই, এই অর্থটা এখানে দিচ্ছে। এবং আরেকটি ব্যাপার বলি, এই মাই সেলফটা সাবজেক্টের পরে বসার কারণে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে জানলেও সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখন গ্রামার পড়তে যাবে সেখানে দেখবে যে সেটার নামই হচ্ছে ইমফ্যাথিক প্রোনাউন্স। ইমফ্যাথিক মানে হচ্ছে জোর দেওয়া। দেখো একটু জোর দিচ্ছে যে আমি প্রতিবেদনটি জমা দিয়েছি, এ একটা কথা, আর আমি নিজেই প্রতিবেদনটি জমা দিয়েছি, নিজেই মানে একটু জোর দিয়ে বোঝানো হয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক সময় একবারে সাবজেক্টের পরেই থাকে, অথবা দেখা যায় যে শেষের দিকেও থাকে। যেমন হি কিল্ড হিমসেলফ, শি ফান্ড হারসেলফ, অনেক সময় শেষেও থাকতে পারে। এখন গুরুত্বপূর্ণ যে কাজটি থাকলো এই ব্যাপারে খুব খুব করে তালাশ করা, এগুলো জানা যে এগুলো আমি ঠিকঠাক জানি কি না। আই হচ্ছে সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে মি, তার পজেসিভ হচ্ছে মাই, ডাবল পজেসিভ হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ। মাই সেলফ লেখার ক্ষেত্রে প্রচুর পরিমাণে এগুলো ব্যবহার হয়। আমি চাইবো যে তোমরা এই খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রচুর ধারণা রাখো। যারা এই আনসারটা পেরেছো এবং আমার সঙ্গে ট্রাই করেছো, তোমাদের প্রত্যেককে অভিনন্দন। চেষ্টা অব্যাহত থাকুক। একটু একটু করে তোমরা কতটা সমৃদ্ধ হচ্ছ তা হয়তো এখন টের পাচ্ছ না, কিন্তু একসময় ঠিক টের পাবে। যখনই কিছু পড়তে যাবে, লিখতে যাবে, মনে হবে ও স্যার তো এই কথা বলেছিল, ও আমি তো এটা জানি, আমি তো এটা প্র্যাকটিস করেছি। রাইট? আর আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে তোমাদের হোমওয়ার্কের কী অবস্থা। এবার একটু জানাও দেখি, গতদিনে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল আমাদের ভোকাবুলারি,
181 থেকে 200 পর্যন্ত, রাইট? 181 থেকে 200 পর্যন্ত টানা 20 বার পড়ে তোমরা কারা কারা সেগুলোকে আয়ত্তে নিয়ে এসেছো বা 20 বার পড়েছো একটু কমেন্টে জানাও। আর আজকের হোমওয়ার্কটা একটু নিয়ে নাও। ওয়েল, এই তো চ্যাপ্টার 1 আমরা শুরু করেছিলাম জার্নি। আলহামদুলিল্লাহ আমরা 200 পর্যন্ত পৌঁছে গেছি। আজকে আমরা নেব 201 থেকে একটু বেশি নেব, কারণ যেহেতু আলোচনা আমাদের আয়োজনটা প্রায় শেষের দিকে, একটু বেশি না নিলে হোমওয়ার্কটা কিন্তু থেকে যাবে, তোমরা পরে আর করবে না সেটা। সো আমরা আজকে 201 থেকে 230 পর্যন্ত নেব। হ্যাঁ, 230 পর্যন্ত নেব, কারণ আজকে 20টা না 30টা নেব, এবং এভাবে করে এখন থেকে প্রতিদিনই 30টা করে থাকবে। তো আমরা এইখান থেকে শুরু হবে আমাদের আজকে 201 থেকে। প্রতিটা শব্দের 4টা ফর্ম আমরা দেখব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এরপর শব্দের উচ্চারণ, পার্টস অফ স্পিচ, অর্থ, সেই মূল ওয়ার্ড দিয়ে বাক্য রচনা, ইংরেজি ট্রান্সলেশন, মূল শব্দটাকে কোথায় ব্যবহার করা হয়েছে নজর রাখবো, এবং তার হচ্ছে বঙ্গানুবাদ। এভাবে টানা 201 থেকে 230 পর্যন্ত 20 বার পড়ব। আমি 30 বার করলাম না, আমি আসলে 20 বারই রাখছি, 20 বারই তোমরা পড়বে। যারা সম্মতি জানিয়েছো যে গতদিনে পড়াটা করেছো, যারা পড়তে পারছো না, আমি তোমাদেরকে আবারও বলছি এবং দোয়া করি তোমরা যেন অবশ্যই এটা পড়ে নিতে পারো। বিশ্বাস করো, কোর্সটি যখন শেষ হবে, আমার সঙ্গে এখন যুক্ত আছো এবং একটা টানটান উত্তেজনা নিয়ে তুমি হোমওয়ার্কটা শেষ করছো। বিশ্বাস করো, মোর দেন 95% ক্ষেত্রেই কোর্সটি শেষ হওয়ার পর যখন কেউ একটা রেকর্ড ক্লাস করবে বা অ্যাজ লাইভ নয়, তখন এইটার আসলে আর কোনো ভ্যালু থাকে না, শেষ করা খুব কঠিন হয়। সো লাইভে থাকাকালীনই তোমার যেন অভিপ্রায় হয় যে স্যারের দেওয়া প্রতিটা হোমওয়ার্ক আমি শেষ করব। ওকে, এটি তোমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমাদের চলতে থাকবে, একেবারেই চলতে থাকবে। যারা পড়ছো, যারা এগুলো মুখস্থ করছো, তোমরাই জানো যে তোমরা কেমন সমৃদ্ধ হচ্ছ। আর হ্যাঁ, যারা পড়ছো, প্রথম থেকে আজ পর্যন্ত পড়ছো, পড়তে পড়তে কি তোমাদের ভিতরে একটা নেশা তৈরি হয়েছে না? যাদের ভিতরে নেশা তৈরি হয়েছে, একটু আমি তাদেরকে দেখতে চাই যে স্যার আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগছে, এনজয় করছি। এই হলো আমাদের সর্বশেষ 230টা। এইখান থেকে সাস্টেনেবিলিটি এই পর্যন্ত চলবে। কত যে গুরুত্বপূর্ণ শব্দ তা বলে শেষ করা যাবে না। মাশাআল্লাহ, যাদের পড়াটা ভালো লাগায় তো পরিণত হয়েছে, নেশায় পরিণত হয়েছে, আমি দোয়া করি তোমাদের জন্য। পড়া যখন নেশায় পরিণত হয়, পড়তে যখন ভালো লাগে, তখন নেপথ্যে স্টোরেজ হতে থাকে, আর সেটি হচ্ছে জ্ঞানের স্টোর, রাইট? এই জ্ঞান তোমার একটা সময় প্রজ্ঞায় পরিণত হবে। জ্ঞানের তোলানি হচ্ছে প্রজ্ঞা। তোমরা আস্তে আস্তে সবাই প্রজ্ঞাবান হও, জ্ঞান থেকে তোমরা আরও গভীরে প্রবেশ করো, সেই দোয়া থাকবে তোমাদের প্রত্যেকের জন্য। এটি তো কেবল সূচনা, তোমরা সামনের জীবনগুলোতে আরও অনেক কিছু নিজেরা আবিষ্কার করবে। এই হচ্ছে হোমওয়ার্কের পর্ব। এবার চলো আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাই। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের এটা তো বুঝালাম। আচ্ছা, কমেন্টে আরেকটা বার জানাও তো, মোটামুটি আগের থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইমপ্যাথিক প্রোনাউন, এই বিষয়গুলো সম্পর্কে কারা কারা জানো? জানলেই হবে, আর না জানলে যেটা বলবো যে গ্রামারের সূচিপত্র দেখে বের করে, অথবা আমার ক্লাস দেখে, অথবা যারা হলো 25 দিনে ইংরেজি শিখে আয়োজনগুলো করেছো, আশা করি তারা খুবই এনজয় করছো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। সো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্সের কথা বললে তোমার স্মৃতিতে ভাসতে হবে কোনগুলো? ওই যে আইদার, নাইদার, ইজ, হ্যাঁ, এই শব্দগুলো। সো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা বা সেইগুলো দিয়ে একটা ট্রান্সলেশন করতে চাই। বাংলা বাক্যটা হচ্ছে দুই প্রস্তাবের যে কোনো একটি গ্রহণযোগ্য। দুই প্রস্তাবের যে কোনো একটি গ্রহণযোগ্য। আইদার, তারপরে হচ্ছে নাইদার, এটসেট্রা, ইটিসি। ওকে, সো এখানে যেটি করা হয়েছে সেটি ইনকারেক্ট। দুই প্রস্তাবের যে কোনো, সো আইদার অফ দ্য প্রপোজালস আর অ্যাকসেপ্টেবল। ভুলটা কোথায় হয়েছে একটু বলো তো দেখি। ক্যান ইউ ইমাজিন? ওকে, সো একটু দেখে নাও ভুলটা কোথায় হয়েছে। প্রথম কথা যে আইদার, নাইদার এই শব্দগুলো যখন ব্যবহার হয় অ্যাজ আ প্রোনাউন, এরপরে অবশ্যই একটা অফ থাকে, ওই যে আইদার অফ, নাইদার অফ। ওকে, সেটা হয়েছে প্রোনাউন। এরপর যে নাউনটা থাকবে সে নাউনটা হবে প্লুরাল, যদি আমি এখানে দিয়ে রেখেছি, কিন্তু এই জায়গাটাতেই মূলত কনফিউশনটা ক্রিয়েট হয়।
যে হয়তো বা বুঝেই উঠতে পারবে না অথবা হরহামেশা লিখে চলে আসবে আইদার অফ দ্য প্রপোজাল ইজ অথবা যাই হোক একটা দেবে, এখানেও একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো কারেকশনটা কি হবে? কারেকশনটা হচ্ছে আইদার অফ দ্য প্রপোজালস আর অ্যাকসেপ্টেবল নয়, আইদার অফ দ্য প্রপোজালস এস হবে, যদিও এসটা দেওয়া ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ, আর পরবর্তীতে ভার্বটা হবে সিঙ্গুলার। সো আমি দুইটা জায়গায় একটু কারেকশন করে দিয়ে রাখি, মানে যেহেতু এই জায়গাতে তোমাদের ভুলটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে দাঁড়াচ্ছে যে আইদার অফ দ্য প্রপোজাল আর অ্যাকসেপ্টেবল নয়, আইদার অফ দ্য প্রপোজালস ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে প্রপোজালস থাকা সত্ত্বেও ইজ হচ্ছে, এটাই হচ্ছে ব্যতিক্রম। সো আইদার অফ, নাইদার অফ এগুলো পরে নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। দুইটা প্রস্তাবের যে কোনো একটা গ্রহণযোগ্য, হাবোধক বাক্যগুলোতে আইদার অফ, কিন্তু যদি বলি দুইটা প্রস্তাবের কোনোটিই গ্রহণযোগ্য নয়, তখন তো হয়ে যাবে নাইদার অফ দ্য প্রপোজালস। আইদার ইজ ইকুয়াল টু পজিটিভ বাক্য, নাইদার ইজ ইকুয়াল টু নেগেটিভ বাক্য, এইটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। আর আমার আগেই যারা সঠিক আনসার দিতে পেরেছ, অভিনন্দন। ওকে, এবার দেখব নাম্বার 4, ইনডিফিনিট প্রোনাউন্স। খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার ইনডিফিনিট প্রোনাউন্সের। এটা ইনডিফিনিট প্রোনাউন বললে তোমার মাথায় আসতে হবে যে বডি যুক্ত কিছু শব্দ, হ্যাঁ, অথবা হচ্ছে কিছু থিং যুক্ত শব্দ। তো বডিযুক্ত শব্দ মানে কি? বডিযুক্ত শব্দ বলতে বলছে যে সামবডি, অ্যানিবডি, নোবডি, এইগুলোর সঙ্গে বডি লাগানো থাকে। সামবডি, অ্যানিবডি, নোবডি, আর সামথিং, এনিথিং, নাথিং থাকে না? সো আমি এগুলোতে থিং আর বডি লিখে রাখলাম। এই জাতীয় যে শব্দগুলো আছে সেগুলোর ব্যবহার। আমরা একটা বাংলা বাক্য দেখি, সবাই তাদের নিজেদের অধিকার পেতে চায়। সবাই তাদের নিজেদের অধিকার পেতে চায়। তো ধরা যাক আমি এটা ট্রান্সলেশন করছি ইংরেজিতে, এভরিবডি ওয়ান্ট টু গেট হিজ ওন রাইটস। এভরিওয়ান বা এভরিবডি, সবাই বলেছি, এভরিওয়ান চায়, ওয়ান টু গেট পেতে, হিজ ওন রাইটস তার নিজের অধিকার। বলো তো কোথায় ভুল করে রেখেছি? ওয়েল, এবার একটু মিলিয়ে নাও। এভরিওয়ান কোনো সমস্যা নেই, থাকবে। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, যখনই এগুলো কোথাও থাকবে, এরপরে আমরা যে ভার্বটা নেব সেই ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এভরিওয়ান ওয়ান্ট হবে না, এখানে হয়ে যাবে ওয়ান্টের সাথে একটা এস দেব। এটা তো আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে সেটাই সিঙ্গুলার হয়, তার মানে ওয়ান্ট হবে না, হবে ওয়ান্টস, তারপরে একটু গেট। আর যখন কোথাও প্রোনাউন থাকবে এবং সেই প্রোনাউনের পজেসিভ, যেমন হি থাকলে হিজ হতো, দে থাকলে দেম হতো, এখানে উই থাকলে আওয়ার হতো, কিন্তু এভরিওয়ান আছে আর এখানে হিজ। ভুলটা কোথায়? এভরিওয়ান বলতে সবাই, সবাই বলতে এর ভিতরে ছেলেও আছে, মেয়েও আছে, মাস্কুলিন, ফেমিনিন সব আছে। সুতরাং এইসব ক্ষেত্রে আমি এখানে হিজ দেব অথবা হচ্ছে হার দেব। এই ব্যবহারটা ওল্ড ইংলিশে দেখা যেত, বাট এখনকার গ্রামারগুলোতে হিজ এবং হারের পরিবর্তে সেখানে বলা হয় ছেলে আর মেয়ে যদি হয়, দুইটাকে একসাথে আমরা প্রকাশ করতে পারি দেয়ার দ্বারা। অতএব হিজের পরিবর্তে রাইট উত্তর হবে দেয়ার, তারপরে বাকি যা আছে তাই। অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করলাম রাইটিংয়ের সময় ইনডিফিনিট প্রোনাউন থাকলে সেই দিকে নজর দিতে হবে, তার সাথে ভার্বের সম্পর্ক, এবং পরবর্তীতে পজেসিভ ব্যবহারটার ক্ষেত্রেও একটু নজর দিতে হবে। তাহলে আমরা ভুল করেছিলাম এই দুই জায়গায়, বা এই দুই জায়গায় আমরা ভুল করতে পারি। সো আমরা অবশ্যই অনেক সচেতন থাকব। ঠিক আছে? আচ্ছা, এভরিওয়ান ওয়ান্টস টু গেট দেয়ার ওন রাইটস। আশা করি অনেকে ধরতে পারছো, আমি লেখার আগেই লিখে ফেলছো, দ্যাটস রিয়েলি গুড ইনাফ। ওকে, নেক্সট। ওকে, নাম্বার 5 হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা অনেক কিছু দিয়ে প্রশ্ন করতে পারি। তো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এখানে স্পেশালি যেটা দিয়ে আমরা প্রশ্নের কথা বলবো বা যেটা নিয়ে বেশি কনফিউশন ক্রিয়েট হয় সেটি হচ্ছে হু আর হচ্ছে হোম। হু আর হচ্ছে হোম। রিলেটিভ প্রোনাউনের ভিতরে এই ব্যাপারটা তোমরা স্পেশালি পাবে, যদিও তাদেরকে দিয়েই প্রশ্ন করা হয়, এই জন্য সেগুলো আবার ইন্টারোগেটিভও বলা হচ্ছে। তার মানে এইগুলোই আবার তুমি রিলেটিভ প্রোনাউনের ভিতরে আলোচনাটা পাবে। এই হু এবং হোম নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। যেমন ধরা যাক তুমি এই বাক্যটার ইংরেজি করতে চাও, তুমি কি মনে করো সে কাকে আমন্ত্রণ জানিয়েছে বা জানিয়েছিল? তুমি কি এটা মনে করো? তাহলে রাইট আনসার কি দিতে চাও? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ডু ইউ থিঙ্ক, একটু ভেঙে নেই তোমাদের, আমি সুবিধার্থে বোঝাই। ডু ইউ থিঙ্ক
নর্মালি বাক্যটা এরকম, তুমি কি মনে করো, মানে তোমরা কিন্তু নর্মালি এইভাবে লিখবে যে তুমি কি মনে করো, তুমি লিখবে হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। এরপর তুমি যেটা করবে, সে কাকে আমন্ত্রণ জানিয়েছিল, এটাও একটা প্রশ্ন। সুতরাং তুমি যেটা করতে চাইবে, হয়তো তুমি বলবে কাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাহলে নর্মালি হচ্ছে হোম হোম শি ইনভাইটেড। তো এখানে তোমাদের একটা কথা বলি, এখানে যে ভুলটা ঘটে, নর্মালি প্রথমত এটাকে ফার্স্টে লেখা যায় না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। হু হোম যখন থাকে, এটা একটা প্যাটার্ন হলো, এই যে অংশটা আছে সে ইনভাইটেড, ইনভাইটেডের পর আমি যদি এখানে ফিলিং ইন দ্য গ্যাপ করি, ধরো আমি এইটুকুই বাক্য, তুমি আগের কথা ভুলে যাও, আগে কি আছে এইটুকুর কথা ভুলে যাও, তুমি এখান থেকে মনে মনে কল্পনা করো। সে ইনভাইটেড, সে আমন্ত্রণ জানিয়েছিল, এইখানে কি বসাবে, তুমি কি হি বসাবে নাকি হিম বসাবে? নর্মালি তুমি বলবে যে নর্মাল নিয়ম অনুযায়ী হিম বসবে, সে ইনভাইটেড হিম, রাইট। সুতরাং কোনো বাক্যতে যদি অবজেক্ট বসালে বাক্যটা পরিপূর্ণ অর্থ দেয়, আমি আবার রিপিট করছি, আলোচনাটা অনেক গভীর, অনেক ডিপ, অনেক লম্বা সময়, ছোট্ট করে একটু ধারণা দিই। যদি কোনো বাক্যতে অবজেক্ট বসালে বাক্যটি পরিপূর্ণ হয়, সেই জায়গাতে সর্বদাই বসে হচ্ছে হোম, সে যাতে কি বসে, হোম। তাহলে আমি নর্মালি কি বলি যে শি ইনভাইটেড হোম, যে সে কাকে দাওয়াত করেছিল, হু মানে কে আর হোম মানে কাকে, সে কাকে দাওয়াত করেছিল। তো হোম বসালে বাক্যটা পরিপূর্ণ হচ্ছে এবং সুন্দর হচ্ছে। কিন্তু আমি যদি বলি হোম কি জীবনে এমন কোনো বাক্য তোমরা দেখেছো যে হোম বাক্যের শেষে বসে? না, কখনোই বসে না। হোম সর্বদাই বাক্যের শুরুতে বসে এবং সেটা সাবজেক্টেরও আগে। সেই কারণে মূলত আমি বলেছিলাম যে হোম শি ইনভাইটেড। কিন্তু নিয়ম হলো যে যখন কোথাও হু বা হোম এভাবে বসতে চায়, তখন ছোট যে প্রশ্ন করা বাক্যটা থাকে, সেই প্রশ্ন করা বাক্যটার অবস্থান কোথায় হয় এটা নির্ণয় করা খুব জরুরি। সেটা হলো হোমের পরে। তুমি এইবার দেখো কোথায় দিচ্ছি, যে হোম ডু ইউ থিঙ্ক শি ইনভাইটেড, ব্যাস এই ডু ইউ থিঙ্ক এইটাকে কল্পনা করে তুমি যদি মনে মনে বাদ দাও, তাহলে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে হোম শি ইনভাইটেড, সে কাকে দাওয়াত করেছিল। হোম কখনো বাক্যের শেষে বসতে পারে না, তাই শুরুতে বসেছে। আর নিয়ম হলো এরকম ছোট প্রশ্নবোধক যে বাক্যগুলো থাকে, সেগুলোকে এই হু বা হোম এসব ক্ষেত্রে বাক্যের মাঝে বসাতে হয়। আমি জানতাম না, আজকে জেনে নিলাম এবং কি করলাম, মেনে নিলাম। এটা নিয়ে বিস্তারিত জানার জন্য তোমাকে অবশ্যই বেসিক একটু তালাশ করতে হবে। শুধু জানিয়ে রাখলাম, তোমার কনফিউশনটা এখানে ক্রিয়েট হবে, এগুলোই তোমাকে জানতে হবে। আর একটি বিষয় আমাকে জানাও তো, মোটামুটি হু এবং হোমের ব্যবহার আগের থেকে জানতে কারা কারা, একটু আমাকে জানাও দেখি। আর একটা কাজ করি, তোমাদের সুবিধার্থে একটা ছোট্ট শর্টকাট দিয়ে রাখি। শর্টকাট, যদিও শর্টকাট জেনে তুমি রাইটিংয়ে দক্ষ হতে পারবে না, কিন্তু একটু বলি যে হুয়ের ডিমান্ড হচ্ছে, হুয়ের পরে একটা ভার্ব থাকবে, এটি হচ্ছে তার ডিমান্ড। আর হোমের ডিমান্ড হচ্ছে তারপরে একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, হোমের পরে ভার্ব, আর হুয়ের পরে ভার্ব, আর হোমের পরে হচ্ছে সাবজেক্ট। আবার রিপিট করছি, একটু দেখো তোমরা, খেয়াল করো। শর্টকাটটা হচ্ছে হুয়ের পরে ভার্ব দ্বারা শুরু হবে, আর হোমের পরে সাবজেক্ট। তো আমি যেহেতু হোম বসিয়েছি, অনেকের প্রশ্ন হতে পারে সাবজেক্ট কই, আসলে এই যে এই বাক্যটা তো এইটুকু রে বাবা, বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকটা বাক্য এখানে ছোট্ট করে দিয়ে যাই, তাহলে তোমাদের একটু কনফিউশনটা অনেকটা ক্লিয়ার হবে। টিপস লিখে আমি দিচ্ছি এটা, সেটা হচ্ছে আই নো দ্য ল্যাড। বাংলা বলো, কমেন্টে একটু লিখো যে ল্যাডের বাংলা কি, বা এই পুরোটা বাংলা কি। আই নো দ্য ল্যাড, আই নো দ্য ল্যাড ডট ডট ভেরি ইনোসেন্ট। বলো দেখি এই বাক্যটার বাংলা অর্থ কি? তোমাদের সময় শুরু হয়েছে, দ্রুত বলো। আই নো দ্য ল্যাড ডট ডট ইজ ভেরি ইনোসেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি এখানে হু বসাবো, অর আমি এখানে হোম বসাবো? তোমাদের কাছে প্রশ্ন, তোমরা একটু বলো, হু বসাবো নাকি হোম বসাবো? এখন শর্টকাটটা হচ্ছে যে ইজ দিয়ে শুরু হয়েছে, মানে ভার্ব দ্বারা, সো এর আগে অবশ্যই আমরা কি বসাবো, হু বসাবো। সো আই নো দ্য ল্যাড, আমি বালকটিকে চিনি। হু রিলেটিভ প্রোনাউন, হু ইজ ভেরি ইনোসেন্ট, যে খুব হচ্ছে অসহায়, অথবা হচ্ছে কি বলে অবলা, এরকম কথা, যে আমি বালকটিকে চিনি। ল্যাড মানে বালক,
যারা বাংলা বলতে পেরেছে অভিনন্দন, না হলে একটু মিলিয়ে নাও। আই নো দ্য ল্যাড হু ইজ ভেরি ইনোসেন্ট। আমি বালকটিকে চিনি যে খুবই সাদাসিধে, খুবই হ্যাবলা গ্যাবলা টাইপের, রাইট? সো এরকম কিছু শর্টকাট, আর এগুলো যখন অনেক বেশি প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি তোমার ভিতরে চলে আসবে। আশা করি একটু হলেও ধারণা পেয়েছো যে এই ধরনের কনফিউশনটাই তোমার ভিতরে ক্রিয়েট হবে। নাম্বার 6, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যবহারের বেশ বৈচিত্র্যতা আছে। যেমন একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ বসলে কার পরে কোনটা বসে, তারপরে অ্যাডজেক্টিভের গ্রেড আছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের গ্রেড বলতে কিছু অ্যাডজেক্টিভ নিজেই স্বয়ংসম্পূর্ণ, তার সাথে আলাদা অন্য একটা ওয়ার্ড বসলে সেটা বেমানান এবং সে খুব নিজেকে অপরাধী মনে করে, এরকম। যেমন ধরো এই বাক্যটা দিয়ে বোঝাই আমি, এটি একেবারে অনন্য এক সমাধান। ইংরেজি করতে চাইছো তুমি, ইনকারেক্ট বাক্যটা যেটা দেওয়া আছে যে ইট ইজ আ ভেরি ইউনিক সলিউশন। হয়তো বা তুমি এটাই লিখতে, কিন্তু আদৌ বাক্যটা কি সঠিক হয়েছে তোমাদের মনে হয়? এই বাক্যটা দেখে ভুল ধরার উপায় নেই যে কোথায় ভুল হয়েছে। এটি অনন্য এক সমাধান, ইংরেজি হবে ইট ইজ আ ইউনিক সলিউশন। কিন্তু যখন বলা হচ্ছে একেবারে, মানে খুব, এটা খুব অনন্য এক সমাধান, একেবারে বলতে খুব, তখন তুমি ভেরি দিয়েছ এবং সেটাও দেখে খুব মানানসই মনে হচ্ছে, বাট ভুলটা এখানেই। ইউনিক এমন একটা অ্যাডজেক্টিভ, এমন গ্রেডের অ্যাডজেক্টিভ, তার আগে অন্য কোনো শব্দ বসিয়ে তুমি তাকে বিশেষায়িত করতে পারবে না। দ্যাট মিনস ইউনিক মানেই হলো তার ভিতরে ভেরি কথাটা লুকানো আছে। ব্যাপারটা ঠিক এরকম যে তুমি মধু কিনে নিয়ে আসার পর মধুর ভিতরে আবার চিনি দিচ্ছ। ব্যাপারটা খুব ফানি না? মধু তো এমনি মিষ্টি, ওর ভিতরে আবার কি দিচ্ছ? চিনি দিচ্ছ। এটা কি মানানসই? মোটে এটা যায় না। আবার বাজার থেকে ধরো তুমি মরিচের গুঁড়া কিনে নিয়ে এসেছো, তো মরিচের গুঁড়া তুমি হচ্ছে মরিচ দিয়ে খাচ্ছ, এটা কোনো কথা? এটা যায় না। মরিচের গুঁড়া নিজেই ঝালে অনন্য, মধু নিজেই তার মিষ্টিতে অনুপম, এখানে আলাদা করে চিনি মেশানোর দরকার নেই। ঠিক একইভাবে এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে, এগুলো তোমরা দেখবে আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যস্ত হবে, ভোকাবুলারি থেকেই তো এই জ্ঞানগুলো আসবে যে এগুলোর আগে ভেরি বসানোর দরকার নেই। তাহলে বাক্যটা কি হবে? ইট ইজ আ ইউনিক সলিউশন। জাস্ট আমরা ইট ইজ বসাবো, ইট ইজ বসাবো, ইট ইজ আ ইউনিক সলিউশন। এরকম অনেক শব্দ আছে, যেমন এটার্নাল, স্কোয়ার, পারফেক্ট। হ্যাঁ, যেমন পারফেক্টের পূর্বে তুমি ভেরি পারফেক্ট বলতে পারবে না, এরকম কিছু শব্দ আছে। ইট ইজ দ্য ইউনিক সলিউশন। ওয়েল, সো অ্যাডজেক্টিভের এই গ্রেডগুলো তোমাকে জানতে হবে, আর এগুলো তুমি আস্তে আস্তে নিজেই রপ্ত করে ফেলবে, টেনশনের কোনো কারণ নেই। এমন না যে 2-1টা লেসন পড়লে এগুলোতে দক্ষ হওয়া যায়, বরং পড়তে থাকতে হয় একটু একটু করে, সেটিতে পাণ্ডিত্য আসে। আর প্র্যাকটিস তো করবই, প্র্যাকটিস কোথা থেকে করবে একটু পরে আমি দেখাচ্ছি সেটা। 7 নাম্বার আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বেসিক্যালি আমরা একটা অ্যাডজেক্টিভকে যদি একটু বেশি গুণান্বিত করতে চাই, অ্যাডজেক্টিভের পরিমাণ মাত্রাকে যদি আরেকটু বাড়িয়ে দিতে চাই, তাহলে এখানে বেশ কিছু অ্যাডভার্ব ইউজ করতে হয়, যেগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার এত গভীরে যাওয়ার দরকার নেই, সহজ করে আমরা বাক্যটা দেখি। আজকের বক্তৃতা ছিল অসাধারণ স্পষ্ট। আজকের বক্তৃতা ছিল অসাধারণ স্পষ্ট। তাহলে নর্মালি আজকের বক্তব্য, সো টুডেস লেকচার, ঝামেলা শেষ, ছিল অসাধারণ স্পষ্ট, ওয়াজ মাচ ক্লিয়ার। স্পষ্ট মানে তো ক্লিয়ার, এখন মাচ ক্লিয়ার, ভুলটা আমার এখানেই। ধরতে পারছো কি? নর্মালি যে ভুলটা আমার হয়েছে সেটি হচ্ছে টুডেস লেকচার ওয়াজ অসাধারণভাবে স্পষ্ট। এখন আমি যদি এক্সেপশনাল দিই, এক্সেপশনাল ক্লিয়ার, এক্সেপশনাল মানে তো অসাধারণ, তাই না? তাহলে নর্মালি আমরা এখানে বলছি অসাধারণ, তাহলে এখানে তো ইংরেজি অসাধারণই হবে, এক্সেপশনাল ক্লিয়ার। কিন্তু তোমার কি মনে হয় তাও বাক্যটা ঠিক আছে, বা তুমি বাক্যটা ঠিক লিখেছ? নো, বিকজ এখানে ছোট্ট একটা জিনিস তোমাকে জানতে হবে, এবং সেটি হলো যে কোথাও যদি আমরা অ্যাডজেক্টিভের কোয়ালিটিটাকে আরেকটু ইনক্রিজ করতে চাই, অ্যাডজেক্টিভের গুণাবলীকে বাড়াতে চাই, তাহলে তার আগে দিতে হবে অ্যাডভার্ব। তার আগে কি দিতে হবে? অ্যাডভার্ব। দুইটা অ্যাডজেক্টিভ তো পাশাপাশি বসে না যদি তার অর্থকে আমরা বাড়িয়ে দিতে চাই। অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ নয়, ক্লিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে এক্সেপশনাল, এটা অ্যাডজেক্টিভ বসবে না, বরং এক্সেপশনালটাকে আমরা অ্যাডভার্ব বানিয়ে দেব এক্সেপশনালি। তাহলে হয়ে গেল অসাধারণ। এখন অনেকে বলতে পারো
যে স্যার এখানে তো অসাধারণভাবে বলা হয়নি। ইয়েস, এখানেই হচ্ছে ট্রান্সলেশনের মূল খেলা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মূল ব্যাপার। এখানে বলা হয়েছে অসাধারণ, বাট তুমি গ্রামাটিক্যালি জেনেছ সেটিকে লিখতে হবে অ্যাডভার্ব হিসেবে, অসাধারণভাবে। বাংলায় আবার করার সময় তোমাকে আগেরটাই বলতে হবে। টুডেস লেকচার ওয়াজ এক্সেপশনালি ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এই টাইপের, যে যেখানে অ্যাডজেক্টিভের মাত্রা পরিমাপটা একটু বাড়িয়ে দেওয়া হয় এই জাতীয় অ্যাডভার্ব দিয়ে। এই জাতীয় অ্যাডভার্বগুলোর একটা নাম আছে, নাম হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার, রাইট? সো যেগুলো পরের অ্যাডজেক্টিভের অর্থটা বাড়িয়ে দেয়, যেমন ধরো ভেরি, এক্সট্রিমলি, নেসেসারিলি, এরকম অনেক শব্দ এসেই তার পরের অ্যাডজেক্টিভের মাত্রাকে একটু অনন্য পর্যায়ে নিয়ে যায়। এই অনন্য পর্যায়ে নিয়ে গেলে সেটি হয়ে যায় ইন্টেন্সিফায়ার। সহজ করে আমরা বলবো সেটি হচ্ছে অ্যাডভার্ব। সো এই আলোচনাগুলো তোমাকে রপ্ত করতে হবে একটু একটু করে, বাট তুমি যে এখানে ভুল করতে পারো আমি সেটা ইশারা বা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলাম। ওকে, সো বলা যাবে না বুঝতে পারছি না, বরং আমি তোমাদেরকে ক্লু দিচ্ছি। বুঝবে না এটি স্বাভাবিক, কিন্তু কোথায় কোথায় তোমার সমস্যা হতে পারে এগুলো আমি দেখাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং শেখার আয়োজনে পুরো গ্রামার কি শেখানো সম্ভব? বরং আমি তোমাকে গ্রামারের কোন কোন জায়গাতে ভুল হয় যেগুলো তোমাকে জানতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর জাস্ট প্র্যাকটিস ইয়োর সেলফ। প্র্যাকটিস তুমি নিজে করবে এবং নিজে দক্ষ হবে। আমি তোমাদেরকে চাবি দিয়ে দিচ্ছি, তালা তুমি খুলতে পারবে, কোনো সমস্যা নেই। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তালা যত ধরনের হোক তুমি খুলে ফেলবে। আমি তোমাদেরকে একটা মাল্টি কি দেবো, যেটা দিয়ে তুমি সব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তালা খুলে ফেলবে ইনশাআল্লাহ। নেক্সট 8 নাম্বার, 8 নাম্বার প্রপার অ্যাডজেক্টিভস। প্রপার অ্যাডজেক্টিভস দ্যাট মিন অ্যাডজেক্টিভ, কিন্তু সেটা হচ্ছে প্রপার নাউন থেকে সৃষ্টি। ছোট্ট করে বলি, যেমন এই জাতীয় অনেক শব্দের সঙ্গে তোমরা পরিচিত। যেমন আমি যদি বলি বাংলাদেশ, এটা হচ্ছে প্রপার নাউন। বলো তো এটার প্রপার অ্যাডজেক্টিভ কি বলতে পারবে? BANGLAD, বাংলাদেশি, রাইট? বাংলাদেশি। আচ্ছা, আমি যদি বলি ENGLAND, ইংল্যান্ড। আচ্ছা, ইংল্যান্ড হচ্ছে একটা দেশের নাম। আচ্ছা, আমি যদি বলি যেটার অ্যাডজেক্টিভ কি, তোমরা কি বলতে পারবে? বলো দেখি। ভেরি গুড, সেটা হচ্ছে ইংলিশ। ইংল্যান্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ইংলিশ। এরকম অনেক শব্দ আছে, যেমন ব্রিটেন দেশের নাম, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রিটিশ। অথচ আমরা অ্যাডজেক্টিভগুলো শুনে শুনে বেশি অভ্যস্ত, এগুলোর চমৎকার ব্যবহার রয়েছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা এখন। যেমন আমি যদি বলি ইন্ডিয়া, এটা অ্যাডজেক্টিভ কি? ইন্ডিয়ান। পাকিস্তান, পাকিস্তানি, রাইট? ওকে, তাহলে ধরো একটা বাংলা দেখি এবার, তার ট্রান্সলেশনে যে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হব আমরা, যেটা কিভাবে ব্যবহার হবে। শেক্সপিরীয় চরিত্রায়ন নাট্যকলার এক মানদণ্ড। এখন শেক্সপিয়ার বলা হয়নি, শেক্সপিরীয় বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ বলা হয়নি, বাংলাদেশি বলা হয়েছে। ব্যাপারটা এরকম, শেক্সপিয়ার একজন নাম নয়, সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বলা হচ্ছে শেক্সপিরীয়। চরিত্রায়ন, ওকে, ক্যারেক্টারাইজেশন, এটা ঠিক আছে। হয় ইজ, মানদণ্ড, আ বেঞ্চমার্ক, নতুন শব্দ শিখে রাখো। মানদণ্ড কোথায়? নাট্যকলায়, ইন ড্রামা, ইন প্লে, ইন নোভেল, যে কোনো কিছু হতে পারে। এখন তোমার কি মনে হয় শেক্সপিয়ার এইখানে আমি যেটা লিখে রেখেছি বা যেটা হয়েছে সেটা ঠিক রয়েছে? নো, ইটস ইনকারেক্ট। সো কারেক্টটা কি হবে? অবশ্যই শেক্সপিয়ারের তোমাকে প্রপার অ্যাডজেক্টিভ করতে হবে। কারা কারা পারবে শেক্সপিয়ারের প্রপার অ্যাডজেক্টিভ, তার একটু কমেন্টে জানাও দেখি। ট্রাই করছো, রাইট? সো শেক্সপিরিয়ান, জাস্ট লাস্টে একটা আমরা AN দিয়ে দেব, শেক্সপিরিয়ান। শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে, প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে শেক্সপিরিয়ান। তারপরে ক্যারেক্টারাইজেশন যা আছে তাই দিয়ে দিলাম, ইজ আ বেঞ্চমার্ক ইন ড্রামা, হয়ে গেল। এভাবে আমরা অনেক ধরনের কথা আমরা লিখতে চাইবো, সেখানে এগুলো ব্যবহার করতে হবে। এগুলো খুব ইজিলি হয়ে যাবে আশা করছি, প্যারা নেওয়ার কোনো কারণ নেই, শুধু শিখে রাখো, দেখে রাখো, রাইট? নাম্বার 9, এবং প্রায় বলা যায় শেষের দিকে, এটা পর আরেকটা আছে। নাম্বার 9-এ বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সংখ্যা প্রকাশক যে ধরনের অ্যাডজেক্টিভগুলো। যদিও এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে কোনো কোনো সময় ডিটারমিনার বলা হয়, বাট আমি বলবো যে শিরোনাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
এই ধরো ম্যানি, মাছ, ফিউ এই টাইপের শব্দগুলো বিস্তারিত দেখে নিও। এই জায়গাতে তোমরা ভুল করো, আমি শুধু ভুলগুলো চিনিয়ে দিচ্ছি। প্রতিবেদনে সিদ্ধান্তের জন্য যথেষ্ট তথ্য রয়েছে। ও হ্যাঁ, আরেকটি কথা, অনেকের হয়তো বা প্রশ্ন যে স্যার আপনি একবারে বেসিক ক্লিয়ার করে দিয়ে আমাদের ফ্রি হ্যান্ড শেখান। আরে বাবা, ফ্রি হ্যান্ড জিনিসটা একটা, বেসিক হচ্ছে আরেকটা। বেসিকের জন্য একটা কোর্স নাম হচ্ছে 25 দিনে ইংরেজি শিখি। বেসিক, সেখানে শুধুই বেসিক, সেখানে ফ্রি হ্যান্ড নিয়ে আমি কোনো কথা বলিনি। আর এটা ফ্রি হ্যান্ড এসে ফ্রি হ্যান্ডের বাইরে কথা বললে তুমি নিজেই বিরক্ত হবে। এই কোর্সটা লম্বা হয়ে যাবে কয়েক মাসের, তুমি শেষ করতে পারবে না। আসলে বেসিক একটা জিনিস আর ফ্রি হ্যান্ড হচ্ছে আরেকটা প্যাটার্ন। এখানে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি ইশারা দিয়ে দিচ্ছি, ক্লু দিয়ে দিচ্ছি, তোমরা নোট করছো, কাছে থাকছে ক্লাসগুলো, পরবর্তীতে তুমি সেগুলো আবিষ্কার করে নেবে। ওকে, আচ্ছা, তাহলে প্রতিবেদনে সিদ্ধান্তের জন্য যথেষ্ট তথ্য রয়েছে। অনুধাবন করো এটার ইংরেজি কি হতে পারে। ইনকারেক্ট এই বাক্যটা, যদিও লিখে রেখেছি ইনকারেক্ট। প্রতিবেদনে সিদ্ধান্তের জন্য যথেষ্ট তথ্য রয়েছে, এটা অনেকভাবে করা যায়। দেয়ার আর ডট ডট ইনফরমেশন ইন দ্য রিপোর্ট ইত্যাদি, বা টু ডিসাইডেড ইন রিপোর্ট ইন টু ডিসাইড সামথিং ইত্যাদি। বাট আমি এইভাবে করেছি, দ্য রিপোর্ট হ্যাজ ম্যানি ইনফরমেশনস টু ডিসাইড। ভুলটা কোথায়? দ্য রিপোর্ট হ্যাজ অর্থাৎ রিপোর্টে আছে, ওকে। ম্যানি ইনফরমেশনস সর্বনাশ। এটা কি কোনোভাবে করা যায়? তোমরা কি জানো যে ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন? নাউন সংক্রান্ত কিছু নাউন আছে, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, এগুলোর সঙ্গে এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যায় না। সুতরাং আমরা এখানে ম্যানি দিয়েছি মানে পরিমাণ বোঝানোর জন্য, যে অনেক পরিমাণ, এটাও একটা মারাত্মক ভুল। সো ম্যানির পরিবর্তে যেহেতু এটি আনকাউন্টেবলের সাথে এস দিতে পারবো না, প্রথম কথা। আনকাউন্টেবলের সঙ্গে এস দিতে পারবো না, আর আনকাউন্টেবল হলে সেখানে ম্যানি বসবে না, সেখানে বসবে মাছ। অথবা চাইলে তুমি এনাফ দিতে পারো, মাছ অথবা হচ্ছে এনাফ। সো দ্য রিপোর্ট হ্যাজ মাছ বা এনাফ ইনফরমেশন টু ডিসাইড। অথচ দেখো, তুমি যদি এই সূক্ষ্ম পার্থক্য না জানো তাহলে হয়তো এটা লিখে আসবে এবং শুনতে খুব খারাপ লাগছে না, ম্যানির পর নাউনটা প্লুরাল হয়, অনেক তথ্য, যথেষ্ট তথ্য, বাহ কত সুন্দর। কিন্তু ভুলটা হয়েছে ঠিক এখানেই। তার মানে ফ্রি হ্যান্ড রাইটিং, আমি এর আগেও বলেছি, আবার বলছি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এত কিছু কষ্ট করে লিখলে, দ্য রিপোর্ট হ্যাজ টু ডিসাইড সামথিং, অনেক কিছু, কিন্তু এই ছোট্ট জায়গাটা ভুল করেছ। তোমার কি মনে হয় তুমি মার্কস পাবে বা সেন্টেন্সটি রাইট হয়েছে? না। একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড হলো পার্টস অফ স্পিচ, এবং প্রতিটি পার্টস অফ স্পিচ সঠিক করলেই পুরো বাক্যটি সঠিক হয়। প্রতিটি পার্টস অফ স্পিচ সঠিক করলেই বাক্যটি সঠিক হয়। এখানে টু এর জায়গাতে উইথ, তুমি কি মার্কস পাবে? পাবে না। সো বি কেয়ারফুল, এই জিনিসগুলো তোমাকে সিরিয়াস হতে হবে। ওয়েল, এরপর লাস্ট 10 নাম্বার। ওয়েল, নাম্বার 10 হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। নাম্বারস বলতে বেসিক্যালি আমি ওই ফিউ, লেস, লিটিল এই টাইপেরগুলো বুঝিয়েছি আমি, যদিও মডার্ন গ্রামারে অনেক সময় সেগুলোকে একেবারে কড়াকড়িভাবে অ্যাডজেক্টিভ না বলে সেগুলোকে ডিটারমিনার বলা হয়েছে, আমি এর আগেও বললাম। বাট মৌলিকভাবে আমরা যদি ধরে নিই সেগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মানে নাউনের আগে বসে, তো ওই অর্থে। বাক্যটা দেখো, এবার আমাদের আগের চেয়ে কম ভুল হয়েছে। কম ভুল হয়েছে, হয়েছে, হয়েছে 6 কারের ছে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট। ভুলটা, উই মেড লেস মিস্টেক্স দিস টাইম, এই সময় কম ভুল হয়েছে। দেখে সব কিছু ঠিকঠাক, কিন্তু ভুলটা কোথায়? উই, সাবজেক্ট বসবে, হয়েছে, তার মানে আমরা এখানে উই হ্যাভ দেব, তারপরে মেড করব। এ একটা ভুল ছিল। উই হ্যাভ মেড লেস মিস্টেক। দেখো, মিস্টেকটা যেহেতু কাউন্টেবল বলেই তো এর সাথে এস হয়েছে। ভুল সমূহ গণা যায় তো, একটা ভুল, দুইটা ভুল, তো যেগুলো গণনা করা যায় সেই গণনার যোগ্য নাউনের পূর্বে লেস বসে না, সেখানে বসে ফিউ, আর ফিউ থেকে ফিউয়ার। সো লিটিল লেস, লেস্ট, আর ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। ওকে, তারপরে দিস টাইম। তো যেগুলো কাউন্টেবল নাউন, আমি ছোট্ট করে একটা শর্টকাট দিয়ে দিই। শর্টকাটটা হচ্ছে, আমরা যদি হচ্ছে লিটিল, এটারই কম্পারেটিভ হচ্ছে লেস, আর আরেকটা হচ্ছে লেস্ট।
লিটিল লেস, লেস্ট, এইগুলো বসে হলো আনকাউন্টেবল নাউনের জন্য। আনকাউন্টেবল নাউনের জন্য ইউএন লিখে রাখলাম, মনে রেখো ইউএন, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন। ওকে, আর পাশাপাশি আমি আরেকটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে ফিউ, খুবই অল্প, ফিউয়ার এবং হচ্ছে ফিউয়েস্ট। এইটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য সিএন দিলাম। ওকে, ছোট্ট করে একটু দিয়ে রাখি, তাহলে ব্যাপারটা পূর্ণতা পাবে। তাহলে এখানে যেহেতু মিস্টেক্সটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাই তার পূর্বে ফিউ আর বসলো। মানে আমরা যেহেতু তুলনা করেছি আগের চেয়ে, আমরা চেয়ে বলেছি না, এই চেয়ে বসার কারণে কিন্তু বেসিক্যালি ফিউ আর হয়েছে তুলনা। এবার আমাদের আগের চেয়ে কম ভুল হয়েছে, সো উই হ্যাভ মেড ফিউয়ার মিস্টেক্স দিস টাইম। আশা করি ভুলের জায়গাগুলো তোমার নজরে এসেছে। লিখতে গেলেই পড়তে গেলেই নজরে আসবে যে আচ্ছা তোমার ব্যাপারে সাবধান, তুমি রাইটিংয়ে বড় ঝামেলা ক্রিয়েট করবে, রাইট? 10টা, আর আগের ক্লাসে পর্ব একে ছিল 10টা, টোটালি 20টা আমরা দেখালাম ইনশাল্লাহ। এরপরে আমরা আর কয়টা দেখব? আর 10টা নেক্সট তৃতীয় পর্বে, তারপরে ডান। এবার যেগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলো কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আর এটা দেখানোর পর তোমাদেরকে একটা রিয়েল টেস্টে নিয়ে যাব, সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। দেখো, স্বপ্ন পূরণের পথে যারা লেগে আছো শুরু থেকে আজ পর্যন্ত, এটা কিন্তু নিঃসন্দেহে একটা কঠিন বিষয়। তুমি কি মনে করো খুব সহজ? আমি তো জানি অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক সমস্যা অতিক্রম করে তুমি যথাসময় লাইভ অ্যাটেন্ড হয়েছো, আমার দেওয়া কথাগুলো শুনছো, হোমওয়ার্কগুলো করছো, মাঝে মাঝে হচ্ছে না, এটা খুব স্বাভাবিক। পৃথিবীর যে কোনো ডিসিপ্লিনের মধ্যেই কিছু কিছু বিশৃঙ্খলা আসে, তার মানে এই নয় যে আর কোনো দিন ডিসিপ্লিন আমি মানব না। তো তুমি আমার হোমওয়ার্কগুলো পড়া কমপ্লিট করতে চাইছো, কিন্তু প্রতিদিনই হচ্ছে না, কোনো না কোনো দিন একটু মিস্টেক হয়ে যায়। এই জায়গায় শয়তান একটা জিনিস এসে হানা দেয়। তোমাদেরকে একটা বাস্তব ঘটনা বলি, যে প্রতিদিন আমার ক্লাস শেষে আমি কি লিখি? আমি লিখি যে আমাদের আজকের ক্লাস ডান, শেষ হয়েছে, অথবা লিখি যে প্রতিদিন যখন পড়া হয় মনের ভিতর একটা আত্মবিশ্বাস কাজ করে। তো প্রতিদিন করতে করতে কোনো একদিন না করলে তখন মনটা ভেঙে যায়। শয়তান এসে বলে যে তুই তো আজকে পারিসনি, তাহলে আর আগামীকাল দরকার নেই। তুই তো আজকে পারিসনি, তাহলে আগামীকাল আর দরকার নেই। ভাবো শয়তান কি এক দূরদর্শী প্ল্যান নিয়ে এগিয়ে এসেছে। তখন তুমি সচেতন হবে, তুমি ভাবে আজকে হয়নি তো কি হয়েছে, কালকে তো হবে। একেবারে না হওয়ার থেকে যদি একটু করে হয় তাহলে কি সেটা বেটার নয়? একবার ভাবো তো, আমাদের প্রথম ক্লাসে কত শতজন ছিল আমাদের সঙ্গে লাইভে, কিন্তু আজকের এই ক্লাসে তারা নেই। তাহলে ভাবো তো, যারা তোমরা এখন পর্যন্ত আছো, তোমরা যা পেয়েছো, আর যারা মাঝপথে ছিটকে পড়েছে, আসতে পারেনি, তারা কি তা পেয়েছে? পায়নি তো। কিন্তু তারাই আবার আফসোস করছে তোমাদের দেখে যে ইস, এই পর্যন্ত যদি তাদের মতো লেগে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সো দিন শেষে আফসোস তারাই করে যারা ছিটকে পড়ে। আমি দোয়া রাখি তোমাদের জন্য, তোমরা যেন ছিটকে না পড়ো, একেবারে লেগে থাকতে পারো। লেগে থাকতে পারলেই সেখান থেকে কিছু না কিছু তুমি পাবেই, বিশ্বাস রাখো তো। ওয়েল, তো আশা করছি আগামীর যে সময়টা আছে এটাতেও লেগে থাকবে। যারা যারা লেগে থাকবে যে স্যার ক্লাস তো প্রায় শেষের দিকে, করেছি অনেকগুলো, ইনশাল্লাহ শেষ ক্লাসটাও করব এবং বাকি ক্লাসগুলোও করব, একটু কমেন্টে সাড়া দাও। আর সাথে তোমাদের প্রত্যেক বন্ধুদেরকে জানাবে, এই গ্রুপে এখানে যারা আছো প্রত্যেককে জানিয়ে দাও শেষ ক্লাসে অবশ্যই যেন উপস্থিত থাকি আমরা। শেষ লাইভ ক্লাস অর্থাৎ 20তম, 20 দিনের জার্নির 20তম আয়োজনে আমরা যেন প্রত্যেকে থাকি, কারণ সেটাই হচ্ছে আমাদের স্টেশন, সেটাই হচ্ছে আমাদের মূল স্টপেজ। ওখানে আমরা অনেক কথা বলবো, যেটা হবে তোমার জন্য গুপ্ত রত্নের মতো লুকিয়ে রাখা ছিল, সেগুলো আমি উন্মোচন করে দেব। এটা নিয়ে তোমরা আজীবন রাজত্ব করবে ইনশাআল্লাহ, কথা দাও। ওয়েল, কমেন্টে সম্মতি জানাতে থাকো। আর চলো প্র্যাকটিস কোথা থেকে করবে একটু দেখে আসি। ওকে, আমি হাতে বইটা নিয়ে ফেললাম। আমি বইটা নিয়ে 312 পৃষ্ঠা বের করো সবাই। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, এই বইটা 312 পৃষ্ঠা। ওকে, এই হচ্ছে চ্যাপ্টার 6, টপিক বেসড ট্রান্সলেশন। টপিক বেসড ট্রান্সলেশন, এই টপিক বেসড ট্রান্সলেশনে আমরা গতদিন তো এগুলো দেখিয়েছিলাম, তাই না? অ্যাসার্টিভ এগুলো দেখিয়েছিলাম।
ওয়েল, আজকে দেখব আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স থেকে। মনে আছে 1 নম্বরটা তাই শুরু হয়েছিল পর্ব 2 এর আজকের আয়োজনে। তো এইখানে দেখো সুন্দর করে দিস, দ্যাট, দিস কোথায় কি ব্যবহার হয়েছে, বাংলা কেমন থাকলে কি হয় সুন্দর করে দেওয়া আছে। তুমি এমনি বুঝতে পারবে যে কখন প্লুরাল কখন সিঙ্গুলার হলে কি হয়। অনুশীলনের মাধ্যমে শেখাটাই না সবচেয়ে মূল বিষয়। যেগুলো আমি এখন দেখাচ্ছি সেইগুলো তোমাদের হোমওয়ার্ক। টানা 10 বার পড়বে। আগে বাংলা পড়বে, তার ইংরেজিটা পড়বে এবং দেখবে সেখানে সুন্দর করে আন্ডারলাইন করা আছে। এই যে রিফ্লেক্সিভ, এমপ্যাথিক প্রোনাউন সুন্দর করে দেখো দেওয়া আছে। এবং আরেকটি বিষয় আমাকে বলো তো তোমরা যে গত দিনের হোমওয়ার্কটা তোমরা কারা কারা কমপ্লিট পড়েছো কারা? আমি তো বলি যে এগুলো উপন্যাসের মতো করে পড়বে, এত চাপ নিয়ে পড়ার দরকার নেই। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন দেখো যেগুলো পড়ালাম সবগুলোই, ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো পড়িয়েছে ওগুলোই, অ্যাজেক্টিভও আছে এখানে বেশ কিছু, প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ ভেঙে দেওয়া হয়েছে, অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভের যে ধরনগুলো আছে সেগুলো, এই যে প্রপার অ্যাজেক্টিভ, ওই যে বাংলাদেশ থেকে বাংলাদেশি যেগুলো দেখালাম, ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান, ব্রিটেন থেকে ব্রিটিশ ইত্যাদি, খুবই চমৎকার। অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি মনে আছে? আর সবশেষে কি দেখিয়েছি মনে করে দেখো তো একটু। হ্যাঁ, সবশেষে দেখিয়েছি অ্যাজেক্টিভ অফ নাম্বারস। ঠিক আছে, অ্যাজেক্টিভ অফ নাম্বারসে যেগুলো আছে সবগুলো পড়তে হবে। এরপর আগামী দিন শুরু হবে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ সেখান থেকে। তাহলে যতটুকু দেখালাম কোনো কথা নেই, পড়তে হবে টানা 10 বার। পড়ো, আন্ডারলাইন করো, আশেপাশে দাগিয়ে শেষ করে ফেলো। বুঝিনি তাতে সমস্যা কি, পড়েছি। গত ক্লাসে বলেছি, আবার আমি বলছি, আমি আমার জীবনে যতটুকু ইংরেজি শিখেছি এর নেপথ্যে অন্যতম কারণ আমি প্রচুর ট্রান্সলেশন পড়তাম, বাংলাতে দেখতাম, তার ইংরেজি পড়তাম। আর এটার মাধ্যমেই তুমি ইংরেজি গ্রামার শিখছো, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হচ্ছ এবং স্পিকিংয়ে পারদর্শী হচ্ছ। কারণ যারা ট্রান্সলেশন পারে তারা অটোমেটিক্যালি ইংরেজিতে কথাও বলতে পারে, এবং যারা ট্রান্সলেশন পারে দ্যাট মিনস গ্রামারের সব নিয়ম জানে বলেই ট্রান্সলেশন করতে পারে, রাইট? সো আমি বলবো ট্রান্সলেশন হচ্ছে বা ফ্রি হ্যান্ড রাইটিং এমন একটা কোর্স, সেটি হচ্ছে পুরো ইংরেজিটাকে গ্রিপে আনার অন্যতম একটি আয়োজন। ওকে, এবার আমরা রিয়েল প্র্যাকটিসে ফিরে যাই। ওকে, এই স্লাইডে আমরা ছিলাম 10, এরপরে রিয়েল প্র্যাকটিস, রিয়েল টেস্ট। ওয়েল, এই হচ্ছে রিয়েল টেস্ট। তোমরা যেটি করবে, এই ধরনের রিয়েল টেস্ট আমি যখন দিই, যদি সম্ভব হয় লাইভ পরবর্তী স্টপ দিয়ে নিজের আবার ট্রাই করবে। যদি আমি এখানে দেখাবো ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি, ধরো এই কথাটা তুমি বলতে চাচ্ছ, অথবা কোথাও পরীক্ষায় এসেছে এমন অনুচ্ছেদ, তুমি সেটা ট্রান্সলেশন করছো। এর মধ্যে দিয়েই তো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা সূচিত হয়, তাই না? আচ্ছা, তাহলে এই বাক্যটা সেন্টেন্সগুলো পড়ে নিই। আধুনিক প্রজন্ম ক্যারিয়ার নিয়ে আগের প্রজন্মের চেয়ে বেশি সচেতন। আধুনিক প্রজন্মগুলো তারা জানে সাফল্য আসে যখন কেউ পরিশ্রম করে এবং লক্ষ্য ঠিক রাখে। যদিও প্রতিযোগিতা বেশি, তারা নিজেদেরই দক্ষতা বাড়াতে চেষ্টা করছে। কেউ উদ্যোক্তা, কেউ চাকুরিজীবী, কারণ এসব ক্ষেত্র জাতির অগ্রগতির পথ। মানে এগুলো উদ্যোক্তা হোক বা চাকুরিজীবী, এগুলোই তো জাতির অগ্রগতির পথ। এই প্রজন্ম শুধু কাজ খোঁজে না, বরং সমাজে পরিবর্তন আনতে চায়। ধরো এমন একটি অনুচ্ছেদ এসেছে, তুমি ট্রান্সলেশন করতে চাও, কি করবে? আমরা একটা কাজ করি, আমরা একটু ভেঙে ভেঙে করি, কেমন? সবগুলোকে একটু ভেঙে নিই, তাহলে বোঝাতে অনেকটা সুবিধা হবে। ওকে, এই পর্যন্ত। এবং প্রতিটার মাঝে আমি একটি স্পেস দিই, দিয়ে একটা করে বাক্য লেখার মতো আমি জায়গা রাখি। ব্যাস, হয়েছে। একটু ছোট হচ্ছে ফন্ট। ওকে, এবং আমরা যদি যেটা পরিবর্তন করছি সেটা কালারটা যদি একটু আলাদা দিই, তাহলে ব্যাপারটা কেমন হয়? মন্দ হয় না, তাই না? আমরা একটু নীল কালার দিয়ে রাখি। আচ্ছা, আধুনিক প্রজন্ম, সো কি হবে? মডার্ন জেনারেশন। এখন আধুনিক প্রজন্ম নির্দিষ্ট করে বলার জন্য, স্পেসিফিক করার জন্য আমি দা দেব। এগুলো শিখতে হবে, দ্য মডার্ন জেনারেশন। এবং মজার কথা বলি, এগুলো তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, পড়ে পড়ে শিখতে হবে। কোথাও এরকম করে বলা থাকবে না যে মডার্ন জেনারেশন থাকলেই তার পূর্বে দা হবে, এমন কোনো নিয়ম নর্মালি পাবে না। বাট স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বললে সেখানে দা ব্যবহার করা যায়। দ্য মডার্ন জেনারেশন কি বলছে? যে আগের চেয়ে বেশি সচেতন। সো বলবো যে ইজ কি মোর সচেতন, কনশাস।
মোর কনসাস, আগের চেয়ে, তাহলে বলবো দেন, যেহেতু তুলনা আছে, দেন কি আগের চেয়ে, তাহলে কি হবে? আগের চেয়ে মানে কি? দ্য প্রিভিয়াস। তো নর্মালি আমার মনে হয় যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের শুরুতে তোমরা অনেকে এই বাক্যটা এই পর্যন্ত লিখে শেষ করে দেবে, দ্য মডার্ন জেনারেশন ইজ মোর কনসাস দ্যান দ্য প্রিভিয়াস। এবং সব কিছু ঠিকঠাক, শুধু তুমি না, এমনকি যারা একটু ভালোও জানে তারাও মনে করবে বাক্যটি ঠিক। কিন্তু সমস্যা কোথায়? দেনের পরে দা প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমি শেষ করেছি, এরপর একটা নাউন থাকা খুব জরুরি। সো কি হবে? দ্য প্রিভিয়াস ওয়ান, এখানে ওয়ানটাকে নাউন করতে হবে। আধুনিক প্রজন্ম ক্যারিয়ার নিয়ে আগের প্রজন্মের চেয়ে বেশি সচেতন। সো দ্য প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ প্রিভিয়াস ওয়ান, এখানে ওয়ানটা মূলত জেনারেশনের প্রতিনিধিত্ব করছে এবং এই ওয়ানটা বাক্যতে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। মজার জিনিস না? রাইট, দ্য মডার্ন জেনারেশন ইজ মোর কনসাস দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। ব্যাস, এরপর আসো তারা জানে। সো তারা জানে, ছোট্ট করে আমরা ভেঙে বলি দে নো, ছোট্ট করে KNOW, নো। ছোট ছোট বাক্য, এগুলো আত্মবিশ্বাস এসেছে তোমাদের ভেতরে। তারা জানে সাফল্য আসে যখন, তো তারা জানে এরপরে কমাই, কমা যখনই থাকবে তোমরা সাধারণত দ্যাট ইউজ করবে ইংরেজি লেখার সময়। তারা জানে যে, হ্যাঁ, এই যে কথাটা মূলত হচ্ছে কমা দিয়ে বোঝানো হয়, আর ইংরেজি লেখার সময় দ্যাট বলতে হয়। তারা জানে যে, কি জানে? সফলতা আসে, দ্যাট সাকসেস আসে, কাম থেকে কামস, যেহেতু হলো থার্ড পারসন সিঙ্গুলার, অতএব আমরা কামস দিলাম। আসে কখন আসে? যখন, আমরা বলবো হোয়েন আ পারসন, যখন কেউ পরিশ্রম করে, মানে একজন ব্যক্তি। হোয়েন আ পারসন, যখন একজন ব্যক্তি কি করে? হোয়েন আ পারসন কাজ করে, ওয়ার্কস, কাজ করে, হার্ড, কঠোর পরিশ্রম করে, তাই না? এবং লক্ষ্য ঠিক রাখে, অ্যান্ড, আবার যুক্ত করছি আমি, অ্যান্ড স্টে কেমন? একেবারে সে লক্ষ্যটা ঠিক রাখে, ঠিক রাখে বলতে হচ্ছে এখানে ফোকাস বলবা তোমরা, ফোকাস FOCUSED, ফোকাসড, একবারে ফোকাসড রাখে। হ্যাঁ, স্টে ফোকাসড অ্যাডজেক্টিভ এটা। এখন অ্যান্ডের আগে যে সাবজেক্টটা আছে, পরে কিন্তু সেই ভার্বেরই এইটা হচ্ছে মূল ঘটনা। সো আ পারসন ওয়ার্কস, আ পারসন স্টে ফোকাস। তো থার্ড পারসন, এই জন্য এখানে ওয়ার্কস হয়েছে, একইভাবে এখানে স্টেজ হবে। হ্যাঁ, তাহলে দে নো দ্যাট, এই যে দেখেছো SUCC, হ্যাঁ, they know that success comes when a person works hard and stays focused. এখানে বিষয় দেখো, আমি কিন্তু হোয়েনে ব্যবহার শিখিয়েছিলাম কোনো না কোনো সময়। হোয়েনে ব্যবহারটা চলে এসেছে আগের আলোচনা থেকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, যদিও প্রতিযোগিতা বেশি, তারা নিজেদের ওই দক্ষতা বাড়াতে চেষ্টা করছে। যদিও প্রতিযোগিতা বেশি, সো যদিওর জন্য আমরা কি নেব? দো অলদো নিলাম। যদিও প্রতিযোগিতা বেশি, প্রতিযোগিতার ইংরেজি কি? কম্পিটিশন। দো কম্পিটিশন, আমি যদি কম্পিটিশন আগে এখানে দা দিই, কোনো কি সমস্যা হবে? দো দ্য কম্পিটিশন, এবং শুনতে কিন্তু সুন্দরই লাগবে, কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিশন ইজ হাই। দো দ্য কম্পিটিশন ইজ হাই, কম্পিটিশন আগে দা দিলাম, কোনো নিয়ম নেই, বাট স্পেসিফিক, নির্দিষ্ট, তাই আমি দা দিলাম। এগুলো আমি কোথা থেকে শিখেছি? ব্যবহার করতে করতে, প্র্যাকটিসের মাধ্যমে। অলদো বা দো দ্য কম্পিটিশন ইজ হাই, যদিও কম্পিটিশনটা হচ্ছে বেশি, অনেক বেশি পরিমাণ, তারপরে কি করছে? তারা নিজেদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছে। দো অলদোর পর একটা কমা দিতে হয়। হ্যাঁ, তারপরে দে ট্রাই, তারা চেষ্টা করছে, দে ট্রাই ট্রু, বা দে আর ট্রাইং, তুমি চাইলে এখানে আরও দিতে পারো, দে আর ট্রাইং, যেহেতু চেষ্টা করছে। সো কম্পিটিশন ইজ হাই, দে আর ট্রাইং টু দক্ষতা বাড়াতে, সো মানে ইমপ্রুভ করতে, ইমপ্রুভ তাদেরকে। আমি যেহেতু দে নিয়ে কথা বলছি, তারা নিজেদের বলেছি, মনে আছে? তারা নিজেদের, সো দে আর ট্রাইং টু ইমপ্রুভ দেমসেলভস, রাইট? এই ধরনের ব্যবহার আমি অনেক শিখিয়েছি তোমাদের, দো অলদোর ব্যবহার শিখিয়েছি তোমাদের, এবং এখান থেকে প্রমাণিত
পূর্বে যা যা শেখানো হয়েছে এখন কিন্তু সেগুলো রিপিট হওয়া শুরু হয়েছে। তার মানে কি জানো, তোমরা পূর্ণাঙ্গতায় পৌঁছে গেছো প্রায়, এটারই ইঙ্গিত। সব কিছুর ব্যবহার কোনো না কোনো সময় আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি, ওইগুলো ঘুরে ফিরে ব্যবহার হচ্ছে। অলদো দ্য কম্পিটিশন ইজ হাই, দে আর ট্রাইং টু ইমপ্রুভ দ্যামসেলফ। যদিও প্রতিযোগিতা বেশি, তারা নিজেদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছে, চলমান। দে আর ট্রাইং। কেউ উদ্যোক্তা, কেউ চাকুরিজীবী। সো কেউ উদ্যোক্তা, কেউ মানে হচ্ছে সামার, আমি বলবো যে কিছু সংখ্যক, সাম আর অন্টারপ্রনার্স মানে উদ্যোক্তা, তাই না? টিআরই, তারপরে হবে পিআরই, অন্টারপ্রনার্স। অন্টারপ্রনার্স বানানটা একটু দেখতে হবে, উদ্যোক্তা, হ্যাঁ, এর সঙ্গে একটা এস দিতে হবে, যেহেতু কেউ উদ্যোক্তা তার মানে অনেকগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, কেউ তাহলে উদ্যোক্তা, অ্যান্ড কেউ আমি বলবো অন্যান্যগুলো, তাহলে হচ্ছে আমি বলতে পারি আদার্স, এইভাবে যুক্ত করতে হয়। আদার্স আর কি, অন্যান্যগুলো চাকুরিজীবী। চাকুরিজীবীর ইংরেজি কি? সার্ভিস হোল্ডার, তাই না? এখানে হোল্ডার্স দেব, যেহেতু আমি হচ্ছে অন্টারপ্রনার্স এস দিয়েছি, উদ্যোক্তা সমূহ। হ্যাঁ, অনেককেই বোঝাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। অনেকে প্রশ্ন এখন, চাকুরিজীবী বলতে অনেক, কেউ মানেই তো অনেকগুলো, কেউ কেউ। সো কেউ উদ্যোক্তা, কেউ চাকুরিজীবী, সাম আর অন্টারপ্রনার্স অ্যান্ড আদার্স আর সার্ভিস হোল্ডার্স। ওকে, কারণ দেখো বিকজের ব্যবহার শিখেছি তোমাদের, রিপিট হলো আবার, BECAUSE। বিকজ, কারণটা কি? বিকজ এই সব ক্ষেত্র, তাহলে TACSE দিস, আমি ক্ষেত্র বলেছি, ফিল্ডস, এই যে দেখো দিজের ব্যবহার আমি তোমাদের শেখালাম একটু আগেই। বিকজ দিস ফিল্ডস, প্লুরাল, তাই এখানে দিজ হয়েছে। এই ক্ষেত্র সমূহ কি হচ্ছে? এই ক্ষেত্র জাতির অগ্রগতির পথ, এগুলোই অগ্রগতির পথ, এগুলোকে লিড করছে দ্য নেশনস প্রোগ্রেস। নেশনস প্রোগ্রেস। তোমরা কি অস্বীকার করবে যে আমি তোমাদের অ্যাপোস্ট্রোফেসের ব্যবহার শেখাইনি? বলো, তোমরা কি অস্বীকার করবে আমি দিজের ব্যাপারে কথা বলিনি, আমি বিকজের ব্যাপারে কথা বলিনি? অস্বীকার করার কোনো উপায় নেই, এগুলো আমরা পড়িয়েছি। সো বিকজ দিস ফেইলস লিড দ্য নেশনস প্রোগ্রেস। ওকে, প্রোগ্রেস, সামার, entrepreneurs and others are service holder because this field lead to the nation's progress। এবার আসো, এই প্রজন্ম শুধু কাজ খোঁজে না, বরং সমাজে পরিবর্তনও আনে। বাক্য দেখার সঙ্গে সঙ্গে মনে হয়েছে এটা না ওটাও বটে, অতএব নট অনলি বাট অলসো, মনে আছে? সো হবে দিস জেনারেশন, দিস জেনারেশন, দিস জেনারেশন নট অনলি কি করছে না, সিক্স দ্য জবস, তারা শুধু চাকরি খুঁজছে না, বাট অলসো, তারা আরো কি করছে, বাট অলসো, নট অনলি বাট অলসো, তারা কি করছে, পরিবর্তন আনতে চায়। ওয়ান্টস টু ব্রিং, পরিবর্তন আনতে চায় কি, সমাজে পরিবর্তন, মানে সোশ্যাল চেঞ্জ। আরো অনেকভাবে লেখা যায়, আমি এভাবে দিলাম। দিস জেনারেশন নট অনলি, এই যে দেখো, অস্বীকার করতে পারবে না, এই ব্যবহারটা আমি শেখাইনি, অবশ্যই শিখিয়েছি। দিস জেনারেশন নট অনলি সিক্স দ্য জবস বাট অলসো ওয়ান্টস মানেই কিন্তু এটাই, দিস জেনারেশন ওয়ান্টস টু ব্রিংস সোশ্যাল চেঞ্জ। হয়ে গেল। এখন সবগুলোকে একসাথে আমরা যখন একত্রিত করব, তখনই কিন্তু এটা চমৎকার একটা অনুচ্ছেদ, এবং হ্যাঁ, অনুচ্ছেদের রূপ নিল। এবার তোমরা একটু আমাকে বলো, একটু একটু করে তোমাদের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয়েছে কিনা। আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ তোমাদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আসলে এভাবেই আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, তোমরা হয়তো বুঝতেই পারোনি। এরপর যখন বাকিটা সময় তোমরা এটাকে ঠিকঠাক মতো আমার দেওয়া কথা অনুযায়ী কাজে লাগাবে, পড়াশোনা চালিয়ে যাবে, বাট এরপরে আর কিছুই লাগবে না। আজকের আয়োজনটি শেষ করার পূর্বে এটা বলে দিই, দেখতে দেখতে তো আমরা 14তম দিনে এসেছি, আর তো মাত্র 6টা ক্লাস। এখন হোমওয়ার্কের পরিমাণটা একটু বাড়বে, বিশেষ করে ভোকাবুলারিটা আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু নেওয়ার চেষ্টা করো।
আর তোমরা কি মনে করো এখনও যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার এর থেকেও বিকল্প কোনো ধারা রয়েছে বা বিকল্প কোনো পথ রয়েছে, বা বাংলাদেশে এমন কি কোনো কোর্স আছে নাকি এক্সিস্টিং এই মুহূর্তে যে এর থেকেও বেশি ইনফরমেটিভ? যদি মনে হয় যে না, এর থেকেও বেশি কিছু নেই, এগুলোই, তাহলে আমি তোমাকে আবারও বলবো, অনেকবার বলেছি, আজকে আরেকবার বলছি, যে এটি হোক তোমার ফ্রি হ্যান্ড রাইটিং শেখার শেষ আয়োজন। এরপর থেকে শুধুই প্র্যাকটিস, এরপরে আর কিছুই না। আলহামদুলিল্লাহ, আমরা সব শেষে যেটা লিখে খুবই তৃপ্তি বোধ করতে চাই, সেটা কি? সেটা হচ্ছে যে 14 ইজ ইকুয়াল টু ডান, অর্থাৎ 14তম দিনের জার্নিটা আমরা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, অনেকে বলছো কনফিডেন্স এসেছে, এখন তো তুমি বুঝতেই পেরেছ। তাহলে শেষ করে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ যথারীতি আমাদের সময় অনুযায়ী সপ্তাহে 4 দিন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার তোমাদের সঙ্গে সেম টাইম 9:15 কথা হবে, এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।